নমস্কার বন্ধুরা, বারবতের পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন গল্প ভূতেদের নতুন আস্তানা, লেখক পি সেন। শুরু হচ্ছে ভূতেদের নতুন আস্তানা। সংবাদটা প্রথমেই শোনালো শাকচুন্নি পিসি। এটা এক ভারী বদ্ধ অভ্যাস তার। পৃথিবীতে কোথাও যদি কোনো ঘটনা ঘটে, সব সংগ্রহ করে রাতের বাতাসে এসে ফিসফিসিয়ে বলে দেয় সবাইকে। শাকচুন্নি পিসি আসে বলেই বেজপুকুরের ভূতেদের এই রাজ্যের খাবারের কোনো অভাব হয় না। আড়ালে আবডালে মুখ বেঁকিয়ে সকলে এই কথাটাই বলে, ওই শুটকি বুড়িটা হলো আমাদের খবরের কাগজ। সত্যিই তো, শাকচুন্নি পিসি না থাকলে এই অঘটনের খবরটা কে দিত আমাদের? বেজপুকুর নাকি কিছুদিনের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে, এমনই একটা কানাঘুষো গুজব শুনেছে শাকচুন্নি পিসি। আজ সকালে ভাদুরের রকের উপর ছোড়ারা বসে বসে এই আলোচনাটাই করছিল, যেখানে একটা বাজ খাওয়া গাছের উপর এক পা তুলে দাঁড়িয়ে থাকে শাকচুন্নি পিসি। খবর সংগ্রহ হলে ওই রকের চারপাশেই ঘোরাঘুরি করতে থাকে। যেসব ছেলেদের কোনো কাজ নেই, চাকরি অথবা ব্যবসা, তারা সকাল থেকে সন্ধ্যে শুধু আড্ডা মারে, গুলটানি করে, গুজব ছড়ায়। তাদের কাছেই তো সীমাহীন খবরের শেষহীন ভাণ্ডারে চাবিকাঠির সন্ধান পাওয়া যেতে পারে। এই ভূতেদের তল্লাতে যাকে সবাই মান্যি করে, সাদা ধপধপে পইতে পড়া সেই ব্রহ্মদত্তি এক টিপ নস্যি নিয়ে বলল, শাকচুন্নি যখন বলেছে ব্যাপারটা ভালোভাবে তদন্ত করতেই হবে। এমন একটা অঘটন যে একদিনে ঘটবে, ব্রহ্মদৈত্যমশাই দিব্য দৃষ্টিতে তা আগে থেকেই দেখতে পেয়েছিল। ইদানিং এই অঞ্চলের খাল বিলগুলো যেভাবে বোঝানো শুরু হয়েছে, বেজপুকুর আর কতদিন বা থাকবে, তেমন একটা সন্দেহ দেখা দিয়েছিল তার মনে। সত্যি সত্যি বেজপুকুর বুঝিয়ে দেওয়া হয়, ছায়ার গ্যাস ফেলে ফেলে, তাহলে এখানকার 750 বাসিন্দার কী হবে? হাওড়া শহরের এখানে ওখানে আর কোনো জমি জলার সন্ধান কি করতে পারবে তারা? যেখানে মাথা গোজার থাকার স্বপ্নটুকু সফল হবে তাদের, নাকি গৃহস্থ ঘরের ট্যাঙ্কের ভেতর সেদিয়ে বসে থাকতে হবে তাদের? কারোর সাথে কারোর দেখা হয় না, ভূতেদের আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারবে না, বার্ষিক উৎসব কিনা মিলন মেলা সব কিছুই মাঠে মারা যাবে। তাহলে কতটা বছর ধরে যে তারা বেজপুকুরের আস্তানাতে বসে আছে, বাপ পিতামহ এবং ঠাকুরদার আমল অথবা তার আগেও থেকেও। সনের মতন সাদা দাড়ি যার, কথা বলতে গেলে কাঁপন ধরে যায়, সেই গেছো খনখনে গলাতে বলে উঠল, ভাই সকল, 400-500 বছর তো হবেই কোম্পানিতে রাজত্ব দেখেছ, আমার বাপ ঠাকুরদারা তার আগে সুলতান আমল, তখন থেকেই আমরা এই বেজপুকুরের বাসিন্দা। গেছো বিশেষ কথা বলে না, দূরে ওই বট গাছের মগডালে শুয়ে শুয়ে দিবানিদ্রা দেয়, মাঝে মধ্যে নিচে নেমে আসে ভালো ভোজের খবর পেলে, কিন্তু যা বলে তাকে অস্বীকার করার উপায় থাকে না। তার মানে তাদের জমিদারি সত্ত্বের বয়স হলো প্রায় 500 বছর। টিপ নস্তি টেনে ব্রহ্মদত্ত মশাই মনে মনে ভাবছে, এখন যদি কেউ তাদের উচ্ছেদ করে, হাইকোর্টে একটা কেস ঠোকা যেতে পারে। তাহলে মতো দাঁড়িয়ে নাড়াতে নাড়াতে এগিয়ে এসেছে মেছভূত। যদি সত্যি সত্যি এই বেজপুকুরটা কোনো দিন বেহাত হয়ে যায়, তাহলে তারা তো সব বেশ বিপদে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে। রোজ দুবেলা টাটকা মাছের টুকরো না পেলে পেট ভরা হবে না তাদের। এরকম যদি হয়, মেছোরা কি আর গাছের বুকে বেঁচে থাকতে পারবে? বাতাসের বুকে ভাসতে পারবে? এখানে সেখানে মাছ ধরতে পারবে? তাহলে প্রাণ পাখি কবেই শরীরটা খাঁচা থেকে নীল হয়ে যাবে তা কেউই বলতে পারবে না। ওদিকে আবার মেছোভূতকে সবাই মান্যগণ্য করে। কোনো এককালে নাকি তার এক ঠাকুরদা সামলাপুরে উকিল ছিল। হাওড়া কোর্টে মাঝে মধ্যেই দেখা যেত তাকে, অন্ধকার ছায়ার মতো সরাতো। এমনকি তাকে দেখে হাইকোর্টের জজ সাহেব পর্যন্ত ভিমড়ি খেয়েছিলেন। সেই উকিল ভূতের বংশধর তো ওই মেছোভূত নাকি? বাবার কাছ থেকে কত কথাই না শিখেছে সে, কত ধারা আর কি উপাধারা। জোর করে কাউকে কোনো জায়গা থেকে উচ্ছেদ করলে কী কী আইনে কেস ঠোকা যেতে পারে, এমনকি সেটাও জানে মেছোভূত। হঠাৎই একদিন ডাক পড়ে সকলের, ঘুংসুটি অমাবস্যার রাতে, বেজপুকুরের ধারে ওই মাথা ঝাঁকড়া মহানিম গাছের তলায়। এর আগে এখানে কতবার জমায়েত হয়েছে তারা
আনন্দ আসরে যোগ দিয়েছে। কালী পুজোর বার্ষিক মহোৎসব, এখানে সেখানে যে যত্ন সহকারে খাবার পাবে, বেড়াল ছানা, কাকের অবশেষ, নোংরা গন্ধওয়ালা মাছের টুকরো এইসব পাবে। সব মিলিয়ে মহাভোজ, ওই উল্লাস হতো। চারিপাশে তখন বাজি ফুটছে, আকাশে উড়ছে ফানুস, গৃহস্থের বাড়িতে প্রদীপ জ্বলছে। সেদিকেই তাকিয়ে আকুল বিকুল হয়ে ভূতেরা মা কালীকে ডেকেছে, মনে মনে প্রার্থনা করেছে বেজপুকুরের এই স্বর্গ ছেড়ে তাদের যেন কখনো কোথাও যেতে না হয়। প্রথমেই ভাষণটা শুরু করলো শাকচন্নি পিসি। এই ব্যাপারে হক কথা বলার অধিকার তো তারই আছে। সেই তো ভাদুরের রকে ঝাপটি মেরে বসে থাকে। এই দুঃসংবাদটা এনেছে সেই। দিন সাতেকের মধ্যে নাকি জরিপ শুরু হবে। কলকাতা থেকে আমিন এসেছে লম্বা লম্বা স্কেল নিয়ে। তারপরেই নাকি ফেলা হবে গ্যাস। একটু একটু করে কমতে থাকবে বেজপুকুরের আয়তন। 750 ভূতেরা তখন গুতোগুতি শুরু করবে। তারপর একদিন সত্যি সত্যি তাদের এই তল্লাটের দখল ছেড়ে চলে যেতে হবে অন্যত্রে। নাকতলা অথবা ব্রহ্মপুত্র নদীর পাড়ে। নামগুলো ইতিমধ্যেই শোনা হয়ে গেছে শাকচুনি পিসির কাছ থেকে। এমনকি উচ্ছে দেওয়ার পর কোথায় যাওয়া যেতে পারে ভাবতে ভাবতে তেমন কটি জলাভূমিরও সন্ধান পেয়ে গেছে তারা। শাকচুনি পিসির কথা বলা শেষ হয়ে গেছে। উৎকট ছেলে ছোকরার দল উসকুস করেছে। তাদেরই একজন হলো বাতাস ভূত। ইদানিং সে প্যান্ট আর চকরা বকরা গোল গলা গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। অন্ধকারে দপ করে জ্বলে ওঠে তার হাতের সিগারেটের আগুন। সে চিৎকার করে বলল, তাহলে যাব নাকি একবার শহর কলকাতায়? যে লোকগুলো এইসব মতলব করছে তাদের একটু বোঝাতে, তাদের ঘাড় মটকে দেব। ব্রহ্মদত্ত মশাই হট করে তাকে একটু চেঁচানোর অবস্থায় বলে ফেলে, চুপ কর ভূত, তোর বড্ড বেশি বার বেড়েছে তাই না? পিসি শাকচুন্নি খনা গলাতে বলে ওঠে, একবার গেলে বুঝতে পারবি। ওদের হাতে এখন দোলনা বন্দুক, গুদুম গুদুম করে আওয়াজ হয়। একটা গুলি করলেই তোর দফারফা শেষ হয়ে যাবে। হি হি করে হেসে ওঠে বাতাস ভূত। গুলি করে আমাকে আর কত মারবে? তাই আবার কখনো হয় নাকি? দেখেছো ভূত কখনো আবার মরে? এই বলে সে সামনে এসে দাঁড়ায়। হাতের বাইসেপের গুলি দেখাতে শুরু করে সে। সত্যিই তো দেখবার মতন চেহারা বানিয়েছে বাতাস ভূত। নেহাত বাতাসের সাথে মিশে থাকে বলে বোঝা যায় না। দুবেলা ডন বৈঠক করে ভূতেদের নিজস্ব জিমন্যাস্টিকে ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার আসরে নামতে হলো সব জানতা মামদভূতকে। এই পৃথিবীতে কোথায় কি আছে সব খবরই জানে মামদভূত, এবং সবই তার নখদর্পণে। খুব একটা কথা বলে না সে, কথা বলতে ভালোবাসে না, নিজের মতোই থাকতে চায়। এর মধ্যে একটু দাবার আসরে বসে পড়ে সে। একা একা খেলে অনেকক্ষণ ধরে, কিন্তু ভূতেদের আকাশে যখন সত্যিকারের বিপদে চিল উড়ে বসে তখন মামদভূতের ডাক পড়ে। সকলের সাথেই ভাবার ভালোবাসার সম্পূর্ণ তার, এবং সম্পর্কও আছে। তেল দিয়ে কাজ হাসিল করার ব্যাপারটা এক নম্বর। মামদভূতকে কি দ্রুত করে পাঠানো যেতে পারে হিংস্র ওই লোভী মানুষগুলোর কাছে? মিনমিনে গলাতে এমনই একটা প্রস্তাব রাখার চেষ্টা করেছিল কমন্দ। বেচারি কত বছর আগে ট্রামে কাটা পড়েছিল, শিবপুর ট্রাম ডিপোতে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছিল তার। তাকে এভাবে মাথা কাটা হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখে তখন কথা বলে, গলায় শিরাগুলো দপদপ করে কেঁপে ওঠে। আর কিছু দেখা যায় না, সে এক ভীষণ ভয়ঙ্কর দৃশ্য। কমন্দ বলে ওঠে, ভাইরা, বোনেরা, মায়েরা, সকলে চুপ করে বসো তো। এভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে মানুষের সঙ্গে লড়বে কেমন করে? সত্যিই তো, গলা না থাকলে কি হবে? কমলদের কথায় যুক্তি আছে, কিন্তু সকলে চুপটি করে বসে পড়েছে। ব্রহ্মদত্তী আবার শুরু করে তার ভাষণ। পইতে ছুঁয়ে প্রতিজ্ঞা করে সে, ভূতেদের সঙ্গবন্ধ হতেই হবে, ইউনিয়ন তৈরি করতে হবে তাদের। দরকার হলে আমরা দল বেঁধে হাইকোর্টে যাব, সেখানে রিজেক্ট হলে সোজা সুপ্রিম কোর্টে যাব। ইতিমধ্যেই দিল্লির গোলবাজারের দু একটা উকিল ভূতের সঙ্গে তার গোপনে পরামর্শ হয়েছে।
এমন একটা ভয়ঙ্কর খবরই জানিয়ে এসেছে। এত কিছু বললে কি হয়েছে, তবুও শাকচুন্নি পিসির খুটখুটনিরা আর কমতে চাইছে না। ব্রহ্মদত্তির সাথে অনেক দিনের চেনা পরিচিত আছে তার। এক লোকটা মুখে বাইফাক্টারি বলে, বড় বড় কথা বলে, সত্যি যখন বিপদ আসে তখন ঝাঁপিয়েও পড়ে। খড়ম পায়ে ফটাস ফটাস শব্দ করতে করতে সবার আগে দৌড়ে পালিয়ে যায় সে। এরও আগে কয়েকবার ব্রহ্মদত্তির এই ভেলকি দেখেছে শাকচুন্নি পিসি। অতএব তাকে আর বিশ্বাস নেই শাকচুন্নি পিসির। বেচারি ব্রহ্মদত্তি বিরোধী দলের নেত্রীর মতো যেভাবে চেঁচাচ্ছে, শাকচুন্নি পিসি বেচারি কী আর করবে। অনেক দিন ধরে মনের ভেতর গোপন ইচ্ছার একটা ছোট পাখিকে পুষছিল ব্রহ্মদত্তি। ভেবেছিল বেজপুকুরের এই ভূত রাজত্বের সম্রাট হবে সে। আর একটা ইচ্ছা আছে তার, যদি একবার 750 ভূতকে এক কাট্টা করতে পারে তাহলে কর্পোরেশনে মনোনয়নপত্র পেশ করবে, মানুষের সাথে ভাব ভালোবাসা করবে, ভয় দেখিয়ে অথবা আদর করে কিছু ভোট আদায় করবে। এভাবে যদি জিতে যেতে পারে ওই ওয়ার্ড থেকে, তাহলে ধরাকে সরাজ্ঞান করতে পারবে, পায়ের নিচে পৃথিবীকে পিষে ফেলতে পারবে সে। কিন্তু এখন কেবলই মনে হচ্ছে তার, ওই স্বপ্নটা বোধহয় আর ভোরের আলো দেখতে পাবে না। এভাবে অকালে তাকে হার মানতে হবে। কিছুতেই মেনে নিতে পারছে না ব্রহ্মদত্তি। বেচারি রাগে ফুঁসছে, সাপ সামন্ত করছে, কার উদ্দেশ্যে কেউ জানে না। তখন সে এক ভারী বিচ্ছিরি অবস্থা। কেউ কারো কথায় কান দিচ্ছে না। মামদো নিজের মতো করে সব কিছু বোঝানোর চেষ্টা করছে। মেছো ভূতেরা তার স্বরে চিৎকার করে বাধা দিচ্ছে। বাতাস ভূতের দল ঠকাঠক আগুন জ্বালাচ্ছে, সিগারেট ধোঁয়া ছুঁড়ে মারছে বুড়ো ভূতের ওপর। এদিকে আবার শাকচুন্নি পিসি হাতুড়ি ঠোকার শব্দ করছে। কে জানে সত্যি সত্যি কোনোদিন ব্রহ্মদত্তি কাউন্সিলর হয়ে যায়, তাহলে বিরোধী দলটাকে আগে রাখতে তো তাকেই হবে। এইভাবে তুমুল হই হট্টগোলের মধ্যে দিয়ে রাত কাটতে থাকে। অবশেষে সকলে ক্লান্ত হয়ে ওঠে, হাই উঠতে থাকে তাদের। এবার বোধহয় শোবার সময় হলো। বেজপুকুরের জলের তলায় পাকের খাটে শুয়ে পড়ে সবাই। কেউ কেউ উঠে যায় মগডালে, কেউ আবার বাতাসের মধ্যে ভাসতে থাকে। সেখানেই শুয়ে শুয়ে শেষ রাতের ঘুমটুকুর আমেজ অনুভব করতে থাকে। চারপাশে কেমন যেন ফাঁকা হয়ে গেছে। কে বলবে এই একটু আগে এখানে জড়ো হয়েছিল 750 ভূতের দল। কিচির মিচির শব্দ করছিল তারা, এখন সব ঢেকে গেছে নীরবতার ঘন আস্তরণের মধ্যে। সত্যি সত্যি অঘটনটা ঘটে গেল সেদিন ভোরবেলা। ওঠাকা শাকচুন্নির পিসির আর এই বদভ্যাস, সে তো আর ব্রহ্মদত্তির নয়, যাকে সকালে উঠতে ভূতেদের কেউ কোসমিনকালেও কোনো দিন দেখেনি। সে তাকে নাকে গণেশ মার্কার সর্ষের তেল মাখায়। বেশ বেলা 12টা অবধি ঘোর ঘোর করে নাক ডাকে, তারপর উঠে আমেজে চা খায়, আয়েস ভাঙে, আর মোড়া ভাঙে, গল্প গুজব করে। আর বেচারি শাকচুন্নি পিসি, সে তো তার মানুষদের মতো ভোর 6টার সময় ওঠে। আগে থেকেই ঘুম ভাঙে তার। লম্বা লম্বা পা ফেলে এক পা থেকে অন্য পাড়াতে চলে যায়। ভোরের এই শান্তি সুশীল বাতাস, তারই মধ্যে গুজব ফুসুর ফুসুর করছে শুরু হয়ে গেছে আবার। কার বউটা আত্মহত্যা করেছে, কার ছেলেটা পরীক্ষায় পাশ করতে পারেনি, কে ধরা পড়েছে চালের সাথে কাকড়ের পাইল মেশাতে গিয়ে। এমনই কথা শোনা পেটটা ফুলে ওঠে তার। যতক্ষণ না ভূতেদের কাছে সব কিছু শোনাতে পারছে ততক্ষণ ঘুম হয় না তার। অবাক হয়ে দেখলো সে সারবন্দি ট্রাক দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট পরা, হাতে কোদাল আর বেলচি নিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। খাঁটি পোশাক, প্রমাদগুলোকে সে, তার মানে শেষের ঘন্টা বেজে গেছে। সত্যি তো, ট্রাকে ভর্তি বালি, গ্যাস আর রাবিশ। এখনই অপারেশন শুরু হবে হয়তো। তার আগে বিদধকটি বাজিয়ে ওঠে দিতে থাকে। বেজপুকুরের ভেতর যেসব ভূতেরা মনের আরামে ঘুমোচ্ছিল তাদের কানের কাছে, তা না হলে সবাই তো ঘ্যাসতাপা পড়ে মরেই যাবে। আজবার একটা শেষ চেষ্টা করতেই হবে বই কি। অতএব শাকচুন্নি পিসি তৎপর হয়ে গেল।
চিৎকার করতে থাকে সে। শাকচুন্নি বলতে থাকে, ওহে ভূতেরা, ছেলেমেয়েরা, বুড়ো বুড়িরা, বাবা মায়েরা, কাকা ও কাকিমারা, এখনই ঘুম থেকে উঠে পড়ো, আর ঘুমিও না। এখনই গ্যাস পড়া শুরু হবে, তোমরা উঠে এসো, সবাই দাঁড়াও ওই মহানিম গাছটার ওপরে, তারপর দেখা যাবে কি করা যেতে পারে। বেচারি ব্রহ্মদত্তী শেষ রাতে একটা স্বপ্ন দেখছিল। সে অনেক দিন ধরেই নধর একটা ছাগল খাবার ইচ্ছে ছিল তার। লোভ সনাতন করতে বাধ্য হয়েছিল। স্বপ্নের মধ্যে দেখেছিল নাদুস নুদুস একটি সাদা ফুটফুটে ছাগলছানা এসে দাঁড়িয়েছে তার লকলকে জিভের সামনে। মাথা অথবা পেছন কোনো দিক দিয়ে খাওয়া যেতে পারে তাকে। তাই নিয়ে একটা অদ্ভুত এক্কা দোক্কা খেলা খেলছিল ব্রহ্মদত্ত মশাই। বদমাইশ শাকচুন্নি খনা খনা গলাতে ঘুম ভাঙিয়ে দিয়েছে। চিৎকার করে বলছে, ব্রহ্মদত্তী, আর এভাবে ঘুমিও না, শতান চলো, এসো মহানিম গাছতলায়, এখনই ওরা অপারেশন শুরু করবে। ব্রহ্মদত্ত মশাই প্রথম ভেবেছিল হয়তো সব শাকচুন্নির বানানো কথা। এভাবেই লোকেদের কাছে সে বাহবা নিতে চাইছে, যাতে সে আগামী নির্বাচনে ব্রহ্মদত্ত মশাইকে হারাতে পারে, তার জমায়েত জব্দ হতে পারে। তবুও শেষ মুহূর্তে কী যেন ভেবে লুঙ্গির মতো করে সাদা ধবধবে ধুতিটা পরে নিয়েছিল সে। হাফাথা পাঞ্জাবি এবং গলার পইতে সব কিছুই ঠিকঠাক আছে। বাইরে এসে সামান্য উপরে তাকাতেই তার চোখ দুটো চড়ক গাছ। ভাগ্যিস শাকচুন্নি খবর দিয়েছিল, তা না হলে বেঘরে প্রাণটা যেত আমার। গ্যাস ফেলা শুরু হয়ে গেছে, একসঙ্গেই 100 লরি এসেছে। লোকেদের মধ্যে সে কি দারুণ উৎসাহ উদযাপন। পাড়ার কিছু বৎসরা এসে ভিড় জমিয়েছে, এক একটা করে গ্যাসের বালতি ফেলে হচ্ছে, আর তারা অত্যন্ত পরিমাণে চিৎকার করছে, হায় ঈশ্বর, শেষ পর্যন্ত আমাদের এই স্বাদের আস্তানাটাও এইভাবে চলে যাবে। কিডমির শব্দ করতে থাকে ব্রহ্মদত্ত মশাই, হাতে হাতে ঘুষি মারে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। একবার হাইকোর্টের আপিল করবে, একবার সুপ্রিম কোর্টে আপিল করবে, তাই মাথায় চলছে তার। পরেক্ষণেই মনে হয় তার, ভূতেরা কি এইভাবে কেস ঠুকে দিতে পারে মানুষের বিরুদ্ধে? কে তাদের হয়ে লড়াই করবে? একবার মেচোর সঙ্গে কথা বলবো নাকি? নিম গাছের আর পা ফেলার জায়গা নেই, সকলে এসে এখানে চিৎকার শুরু করে দিয়েছে। যে বাতাস ভূতেরা জিন্স প্যান্ট পরে মস্তানি করতো, তাদের মুখ একেবারে শুয়ে আমসি কাঠ হয়ে গেছে। সাধের এই রাজ্য ছেড়ে এখনই যেতে হবে, কিন্তু কোথায় যাবে তারা? এবার আবার মুশকিল আসান হয়ে আসতে হয় এই শাকচুন্নি পিসিকে। সকলকে থামিয়ে দেয় সে, মগডালে উঠে বসে, তারপর বলতে থাকে, শোনো বাবারা, আমার কথায় তোমরা একটু আস্থা রাখো। আমি ব্রহ্মদৈত্যের মতো পালাবো না। যা বলি ভেবেই সকলের সামনেই বলি। বুঝতেই পারছো, বেচপুকুরের এই রাজত্ব ছেড়ে আমাদের চলে যেতেই হবে। আমাদের কোনো ক্ষমতা নেই মানুষের সাথে লড়াই করবার। কোথায় যাওয়া যেতে পারে? অনেকগুলো ভয়ের কণ্ঠস্বর চারপাশ থেকে আঁচড়ে ধরেছে শাকচুন্নি পিসিকে। শাকচুন্নি পিসি হাসতে থাকে। বেশ বুঝতে পারে সে, ভূতেদের আগামী নির্বাচনে ব্রহ্মদত্তী তার কাছে কুপকাত হয়েই যাবে। এবার লড়াইতে জিত হবে তার। সে হেসে হেসে বলতে থাকে, তোমরা সবাই আমাকে অনুসরণ করো, আমি একটা নতুন জলার সন্ধান পেয়েছি। সব ভূতেরা বলতে থাকে, কোথায় কোথায়? ভূতেরা সমাস্বরে জানতে চায়, সেখানে কি এমন সুস্বাদু মাছ আছে, এমন গেড়ি গুগলি আছে, গাছে ফল, এতো কাটা, আরও কত কি। অভয় মুদ্রা দেখায় শাকচুন্নি পিসি। ঠোঁটের কোণে অনেক ভালো। সেখানে বিরাট এক ঝিল আছে, কেন একাধিক ঝিলে মাছ ভর্তি আছে সেখানে। গাছের ডালে ফুসফুস ঝুলছে, ফল ঝুলছে, চারিপাশে গৃহস্থের বাড়ি আছে, সেখান থেকে কাটা পোটা সবই পাওয়া যাবে। সব ভূতেরা বলতে থাকলো, সেই জায়গাটা কোথায় শাকচুন্নি পিসি? এবার শাকচুন্নি পিসিকে আসল রহস্যটা ফাঁস করতে হলো। শহরের পূর্ব দিকে ছুটে গেছে চকচকে এক নদী। শহরের বাবুরা আদর করে তাকে বাইপাস বলে থাকে। তারই ওপাশে গোবিন্দপুর গ্রাম। এখানে সেখানে টলটলে দিঘি আছে,
ঝকঝকে জলের বিল। এখনও মানুষজনের লোভী চোখ নজর দেয়নি সেখানে। চলো চলো, এখনই আমরা যাব সবাই। শুরু হয় ভূতেদের এক আশ্চর্য শোভাযাত্রা। সকলের আগে শাকচুন্নি চলেছে দৃপ্ত ভঙ্গিতে। অন্যেরা অনুসরণ করছে তাকে। মামদো অথবা গেছো, মেছো কিংবা বাতাস, সকলেই শেষে মাথা নিচু করে হেঁটে চলছে। ব্রহ্মদৈত্য মশাইও শেষ পর্যন্ত হেঁটে চলেছে। বেচারি ভূতেদের রাজত্ব সম্রাট হবে সে স্বপ্ন সে একদিনও দেখেছিল, কিন্তু সেটা হয়তো তার পূরণ হবে না। এই একটু আগেই সেই স্বপ্নটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এভাবেই ভূতেরা চলতে থাকে তাদের নতুন আস্তানায়। তো গল্পটা এখানেই আমরা শেষ করছি। পার্ট 2 দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।